আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও ভারতীয় ভিসা সমাচার। এই একটা কথা বারবার বলতে চাচ্ছি না, কিন্তু তারপরও আমাদের ফিরে আসতে হচ্ছে এই ভারতীয় ভিসা নিয়ে কথা বলার জন্য। এই আবারও বাংলাদেশি বাঙ্গুদের ভারতীয় ভিসা নিয়ে কি বলেছে আপনাদের একটু শোনাই। আবারও ভারতীয় ভিসা সমাচার। কি ভিসা? ভারতীয় ভিসা। সারা জীবন এরা বলল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন যারা বলল দিল্লি না ঢাকা, এই যে মিছিল করলো এত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন তারা সরাসরি চলে গেছে সেই দিল্লির ভিসা নেওয়ার জন্য। লামা জাহাবি মৌলবীদের ফতোয়ার চেতে আমাদের সরিষাবাড়ির জামালপুরের মেন্দা ভাত, মিল্লি ভাত অনেক শক্তিশালী। তেমনি এই যে আমার ভাবির পোলারা যে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দিল, চিৎকার করলো, চেঁচামেচি করলো। আমতারেক কত চিৎকার চেঁচামেচি করলো, রাশেদ কত চিকরা চিকরি করলো, বিভিন্নরা কত চিকরা চিকরি করলো, জামাত শিবির বিএনপি কত চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। চামড়া নাই পীরেরা, চামড়া আলা পীরেরা কত চিল্লাচিল্লি করলো, দিল্লি না ঢাকা। আমেরিকা থেকে এক উবার চালক চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা। ফ্রান্স থেকে এক বাটপার চিল্লাচিল্লি করলো, ল্যাংটা সুলেমান, দিল্লি না ঢাকা। তো এখন দেখি সব ফাঁকা। আবার দেখি মৌলবীরা ফতোয়া দেয়, আবার দেখি টাকলা ফুয়াদ, তারপরে বালিশটার আর এক কি অরিজিনাল কেসকি বান্দির পোলা, অরিজিনাল কামের বেটির পোলা শাহরিয়ার, জামাতের ব্যারিস্টার, ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার, এরাও দেখি সারাদিন ভিসার বিরুদ্ধে বলে। তো তুমি যাও না কেন? তুমি গিয়ে ভারতীয় ভিসা সেন্টারের সামনে গিয়ে এগুলো বলো, দেখি তোমাদের কথা কেউ শুনে কিনা। এখন যায় না কেন ভারতীয় ভিসা সেন্টারের সামনে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলতেছে জাগর ইমান কম, তারাই ভারতের ভিসার জন্য যায়। তার দরকার মইরা যাবে, তা ভারতের ভিসার দরকার নেওয়ার বলে ভারতে জানে তার জন্য কি মারা গেছে? তো তাই তো, যাও গিয়ে ওদের ঠেকাও যাতে তারা ভিসা না নেয়। আবার এক নয়া বাটপার আসছে, পুলিশ নাকি সেনাবাহিনী ছিল, জুলাই সন্ত্রাসের সময় তাকে আমরা দেখেছি অস্ত্র নিয়ে ঘুরতে। তার বয়ান আপনাদের শোনাই, সে কি বলেছে। বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তাদের প্রশিক্ষণ আসলে এতদিন অনলাইনেই হচ্ছিল, তাদেরকে হয়তো আবার ভারতে ডেকে নিয়ে তাদেরকে একদম ফিজিক্যালি প্রশিক্ষণ দেওয়া হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে। ভাগোয়া লাভ ট্র্যাপ কিভাবে করতে হবে বাংলাদেশের জন্য হার্মফুল হতে পারে, এটা বড় মাপের থ্রেট হতে পারে। আমি এই বিষয়টা আগেও আপনাকে বলেছি যে বিশেষ করে যারা 24 পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে চেলাপেলা গুলো ছিল ভারতে যাইতে পারে নাই, তাদেরকে হয়তো যাওয়ার আর একটা সুযোগ করে দেওয়া হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তাদের প্রশিক্ষণ আসলে এতদিন অনলাইনেই হচ্ছিল, তাদেরকে হয়তো আবার ভারতে ডেকে নিয়ে তাদেরকে একদম ফিজিক্যালি প্রশিক্ষণ দেওয়া হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে। ভাগোয়া লাভ ট্র্যাপ কিভাবে করতে হবে বাংলাদেশের অভ্যন্তরে, কিভাবে আপনার বিশৃঙ্খলা তৈরি করতে হবে। তৃতীয় যে কারণটা হতে পারে সেটা হলো আমরা যাদেরকে ফাইন্ড আউট করতেছি, আপনার চৈতালি রায় সহ যারা এই যে আন্দোলন সংগ্রাম করতেছে বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে, এদেরকে আসলে ভারতের নিরাপদে একটা আশ্রয় দিয়ে হতে পারে যে তাদের কাছে তো দুইটা পাসপোর্ট থাকবে, এটা শিওর। তারা ভারতের পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকবে, আর তাদের পরিবার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাপ প্রয়োগ করবে যে আমাদের এই লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা অপহৃত হয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। বাংলাদেশ সরকারকে বিপদে ফেলানোর জন্য যথেষ্ট পথ খুলে দেওয়া হলো, যথেষ্ট কারণ তৈরি করা হলো এই ভারতের বর্ডারটা খুলে দেওয়া। আসলে তাদের সাথে আমাদের কোন রকম কোনো সম্পর্ক নেই। এবং যারা যাবে ভারতে, আসলে যে যাবে তাদের জন্য মোটামুটি এতটুকু সতর্ক করে দিব, কি কাজে যাচ্ছেন সেটা আপনার ব্যাপার, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে, আর বিজেপি সরকার যখন গঠন করেছে কলকাতা কিন্তু আওয়ামী লীগের রাজধানী, কলকাতা কিন্তু এন্টি মুসলিমের রাজধানী। আপনি যাচ্ছেন যান, ভালো কথা, তবে আপনি ভালোভাবে ফিরে আসেন, আর আপনাদের দিকে আমাদের সর্বক্ষণিক নজর থাকবে ইনশাআল্লাহ। এটা কিন্তু জুলাই সন্ত্রাসী, এই জুলাই জঙ্গিরে চিনলেন আপনারা? এরা চিনেন? বন্দুক নিয়ে ঘুরতে আমরা দেখেছি, পুরো পেয়ারা পাকিস্তানি। কি বললো যে কলকাতা হইলো আওয়ামী লীগের রাজধানী। কলকাতা যদি আওয়ামী লীগের রাজধানী হয় তাহলে পাকিস্তান এদের কি? পাকিস্তান তো এদের দেশ। কলকাতা আওয়ামী লীগের রাজধানী, এটা পুরনো গল্প।
কলকাতা আওয়ামী লীগের রাজধানী, মুক্তিযোদ্ধারা ভারতের দালাল, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, এগুলো পুরনো কথা ভাই। এগুলো বলে এই জামাতির এই পেয়ারা পাকিস্তানি ফাত্রারা এগুলো ঠিকই রাখতে পারবে না। আর আমাদের বলবে নাস্তিক, এগুলো বলে গালি দিবে, আর আওয়ামী লীগদের বলবে ভারতের দালাল। মানে যারা যে অজুহাতে ঠেকানো যায়, উদ্দেশ্য হলো এদের আব্বা পেয়ারা পাকিস্তানের সবকিছু সার্ভ করা হলো এদের কাজ। তা আমরা তো এদের চিনি, বাংলাদেশের জনগণ এদের চিনে গেছে। এখন দেখেন এদের মুরতে কিন্তু আর কুলাইতেছে না। আবার কি অভিযোগ করলো যে হিন্দুরা নাকি পালিয়ে যাবে, এদের পাসপোর্ট দুইটা থাকে। কত বড় কবে একটা মানুষের দুইটা পাসপোর্ট কিভাবে হবে? দুইটা পাসপোর্ট সে যাইতে পারবে? দুইটা পাসপোর্ট কিভাবে হবে? আপনার যদি বাংলাদেশে ভারতীয় দুইটা পাসপোর্ট থাকে তো আটকে যাবেন, বললেই হয়ে যায়। ওই যুগ এখনো আছে, ওই যুগ এখন আছে। আপনার একটা টিকিট কাটে দেখেন না, দেখি রেলের টিকিট কাটে দেখেন। মানে যত রকম অজুহাত। তার মানে কি হিন্দুদেরকে বুঝাইলো যে এরা চলে যাবে, ট্রেনিং নেবে। হিন্দুরা যদি ট্রেনিং নিতে হবে না। হিন্দুরা যদি বিদ্রোহ করার মতো সাহস তাদের থাকতো, তাহলে তাদেরকে বের করে দিতে পারতো। তারা তো এখনই বাংলাদেশ দখলে নিত। তাদের ট্রেনিং লাগবে? 1 কোটি মানুষ কি কম? আর ভারতের হিন্দুরা যদি সত্যি সত্যি, আর আবার বলে, একজন আবার লিখেছে বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে 90% হিন্দু ভারতের পক্ষে নেবে। আরে ভাই 100% হিন্দু ভারতের পক্ষে নেবে, তোমার সমস্যা কি? তুমি বাংলাদেশ থেকে ইরানের পক্ষে নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে পাকিস্তানের পক্ষে নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে এই দেশ ওই দেশের পক্ষ নিতে পারো। তো তারা নিলে সমস্যাটা কি? তোমাদের সমস্যা কি? তোমরা তুরস্কের পক্ষ নিতে পারো বাংলাদেশ থেকে, তারা ভারতের পক্ষ নিলে সমস্যাটা কোথায়? কি সমস্যা? আসলে হিন্দুর উপরে তাদের রাগ, এরা মুক্তিযুদ্ধের পক্ষে। এদের যতই কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া হোক, এরা এই সমস্ত বাটপাটটা ওদের ভোট দিবে না, এটা তারা জানে। এই যে নতুন নতুন গবেষক বেরোইছে যে এইখানে ভিসা দিচ্ছে হিন্দুদের নিয়ে যাওয়ার জন্য। হিন্দুদের নিতে ভারতের কি? ভারত যদি হিন্দুদের নিত তাহলে তো আগেই নিয়ে নিত। তার জন্য পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা আসতে হবে। ত্রিপুরাতেও তো বিজেপি সরকার ছিল, তো ওখান থেকে নিতে পারতো না? মানে ভৌগোলিক জ্ঞান আমাদের শিখাইতে আসছে। এরা জামাতিরা, পেয়ারা পাকিস্তানিরা মনের মাধ্যমে মিশিয়ে যা ইচ্ছা তাই বলে। ত্রিপুরা হয়তো সরকার, বিপ্লব সরকার ক্ষমতা ছিল, তখন নিতে পারতো না। আর ভারত যখন এদের নিয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন? ভারত যেদিন হিন্দুদের নিয়ে যাবে, ঠেকাবেন কিভাবে? বর্ডার খুলে দিতে আপনার আব্বারা বাধ্য করবে, জাতিসংঘ আপনাকে বর্ডার খুলে দিতে বাধ্য করবে। তারা হিন্দুরা তো যাবে, হিন্দুরা কেন থাকবে এই দেশে? আপনারা রাখতে চান না, হিন্দুরা কোন দুঃখে থাকবে? তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে? আপনার কাছে সারাদিন মালানা বাচ্চা গালি শুনবে? হিন্দুরা কোন দুঃখে থাকবে? আপনি গালিও দিবেন, আবার বলবেন থাকো, ঠিক আছে? জামাইরে দাওয়াতও দিবেন, আবার বলবেন যে জামাইয়ের জন্য ভাত পারবেন না দুপুরের, সে তো তখন হোটেলে গিয়ে খাবে। এটা স্বাভাবিক। এই ধরনের ফাতরা এবার দেখি এরকম ফাতরামি করবেই। কয়দিন আগে কি বললো, ভারত ব্যবসা ছাড়া চলতে পারবো না তাই ভিসা দেয়, ভারত নাহলে টিকতে পারবে না তাই ভিসা দেয়। তো তোমরা যাও না, এরা ঠেকাও। তোমরা ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে ঠেকাও, দেখি কত মুরত। এবার আপনাদের দেখায় ভিসা সেন্টারে ভিড় কেমন। এই কয়েকদিন কিরকম ভিড় জানেন? রেকর্ড সংখ্যক ভিড়। মানে যা এ পর্যন্ত যত, এমন যারা দাঁড়িয়েছে তারাই কিন্তু অর্ধেক আবার ওই ইন্ডিয়া বয়কট স্লোগান দিত নিজেরাও। এই যে দেখেন ভারতীয় ভিসা সেন্টার, এটা হলো ভিতরের সিন। দেখেন তো এরা কি সব হিন্দু? হিন্দুদের বল ট্রেন দেখেন তো, চেহারা দেখি হিন্দু মনে হয়? দেখেন তোরা কারা হিন্দু মনে হয়? এগুলি কি চেহারাতে হিন্দু মনে হয়? এটা হলো রাজশাহীর, এই যে দেখেন, এটা হলো রাজশাহীর। এখন যে আগে তো দেখালাম ঢাকা, এটা রাজশাহীর ভিসা সেন্টার। দেখেন তো লাইনটা কত বড়। এটা হলো রাজশাহীর। তো এখন আমার ভাবির পোলারা সেখানে যাক, আমার ভাবির পোলারা সেখানে গিয়ে বলুক তোমরা ভিসা নিও না। আর এই জঙ্গিটা, এই যে জঙ্গিটাকে দেখালাম, আপনার চিনে রাখেন রে। নেওয়ার সুযোগ হলো। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। জঙ্গিটা কি বলে শুনেন। গতকালকে থেকে যমুনা ফিউচার পার্কের সামনে ভারতীয় টুরিস্ট ভিসা ওপেন করার ব্যাপারটা নিয়ে যারা উচ্ছ্বাস প্রকাশ করতেছিলেন, তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার সুযোগ হলো। আলাপ শুনে, এর আলাপটা শুনে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অনেকের সাথে কথা বলেছি, কলিকাতার অনেকের সাথে কথা বলেছি। এই জঙ্গির সাথে, কথাটা শুনে
এই জঙ্গির সাথে কলকাতার কারা কথা বলে? তারা কারা? এ তো জঙ্গি। এই জঙ্গির সাথে ভারতের কারা কারা কথা বলে দেখেন তো। প্রচন্ড রকম অবাক হয়েছি। আমরা যতটুকু ধারণা করতেছিলাম যে আসলে ষড়যন্ত্রটা কোথায়, আপনারা জানলে অবাক হবেন যে আমরা যতটুকু ভাবতেছি তার থেকে ষড়যন্ত্রটা অনেক গভীরে। গত 2 বছর ধরে যখন চিকিৎসা সেবা বন্ধ ছিল, কেউ কিন্তু বাংলাদেশে ভারতে চিকিৎসা করতে পারে নাই বলে মারা যায় নাই। এখন যারা এই উচ্ছ্বাস প্রকাশ করতেছে এবং যুক্তি শুনছেন তো, যেহেতু চিকিৎসার ব্যাপারে মারা যায় নাই, না করে তো মারা যায় নাই, যুক্তি শুনছে, তাহলে চাকরি বাকরি নাই সেজন্য তো কেউ না খায় মারা যায় নাই। কালকে যদি করোনার কালীন তো কেউ চাকরি বাকরি করে না খায় মারা গেছে, তাহলে এখন সবকিছু বন্ধ করে দেওয়া উচিত, তাই না? জঙ্গির যুক্তি শুনেন। বিষয়ে যেতে চাচ্ছে, তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, এনাদের অনেকের পরিবার 71-এর পর থেকেই কলকাতায় এবং ভারতে বসবাস করতেছেন। এবং খুবই ভয়াবহ ব্যাপার হলো এদের প্রায় 1 কোটি, বিশেষ করে পশ্চিম বাংলাতেই, কলকাতাতেই প্রায় 1 কোটি জনগণকে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদেরকে সন্দেহ করা হচ্ছে এরা বাংলাদেশ থেকে। বিরাট চিন্তা, ভারতে কি করছে না, বিরাট বছর ধরে খুবই সুনিপুণ ভাবে বাংলাদেশে পাসপোর্ট তৈরি করা হয়েছে তাদের নামে, এবং সেই পাসপোর্ট গুলো এখন ব্যবহার করা হবে তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার জন্য। যেহেতু পুশিনের ব্যাপারে বিজিবি এবং সাধারণ মানুষ যারা সীমান্তে ছিল তারা খুবই স্ট্রং ভাবে প্রতিহত করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। সেখানে যেহেতু সম্ভব হয় নাই, এখন যেটা করবে সেটা হলো একদম বৈধভাবে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য চেষ্টা করবে এবং তাদের কাছে পাসপোর্ট থাকবে। এখানে সব থেকে ঝুঁকির ব্যাপার হলো যে যারা বাংলাদেশে আসবে তারা অনেকেই ওখান থেকে প্রশিক্ষিত হয়ে ফিরবে এবং সেটার পরিমাণ কিন্তু একেবারে কম না। এখন আমাদের আসলে যে বিষয়ে করণীয়, আমরা তো আসলে শুধু পুলিশকে অথবা বিজিবিকে দায়িত্ব দিয়ে আসলে আমরা পারবো না, এটা অনেক বড় একটা জনবল, অনেক বড় একটা পুশিন। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনারা এখন থেকেই খেয়াল রাখবেন আপনার পাশের বাড়িতে আত্মীয় স্বজনের নাম করে কে কতদিন এসে থাকতেছে, এবং যদি সন্দেহজনক গতিবিধি আপনারা দেখতে পারেন সাথে সাথে সেটা পুলিশকে জানাবেন। আর আরেকটা ব্যাপার হলো, রাষ্ট্রকে এই ব্যাপারে অবশ্যই সতর্কতামূলক অবস্থান নিতে হবে, যেন কোনোভাবেই একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে কেউ ভারত ভ্রমণ করতে না পারে, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করতে না পারে, এবং তাদের সাথে যেন খুব বেশি স্ট্রংলি যোগাযোগ রক্ষা করতে না পারে। দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এখানে সরকারকে বড় একটা ভূমিকা রাখতে হবে। আরো অনেক কিছু বলার ছিল যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলা কোনোভাবেই সম্ভব না। তবে যারা ইনবক্সে জানতে চান কে কোন জেলা থেকে আছেন আমাকে জানান, আমি আপনাদেরকে ইনবক্সে বুদ্ধি দিব যে সংখ্যালঘুদের সাথে কি কি আচরণ করতে হবে, এগুলো জামাতেরা বুদ্ধি দিবে। মানে যুক্তি বুদ্ধিগুলো শুনলেন তো, তার আগের ভিডিও শুনলাম, এটাও শুনলেন, দেখলেন তো, সব বিরোধী কিন্তু সব ট্রেনিং নিতে যাইতেছে। এই দাঁড়িয়ালা জুব্বালা, তারপরে ওই যে জামাতের বউ আর জামাতের জামাই ভিসা ছিল, এরাও বোধ ট্রেনিং নিতে যাইতেছে ভারতের হয়ে বাংলাদেশ যুদ্ধ করবে। একজন লিখেছেন দিল্লি না ঢাকা, একজন লিখেছেন স্যার আপ भारत का एम्बेसडर दीपक भोरा उनको आप जानते? जी 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 जानता हूँ उसको मैं जानता हूँ। জি ঠিকই বলেছেন সুপ্রিয় দর্শক। বাঙ্গু পেয়ারা কুত্তার চুপ, কারণ কক্সবাজার মিয়ানমার সীমান্তে বিমান হামলা হয়। এখন চুপ, এখন আর ভাবির পোলারা বিজিবির সাথে এখানে পাহারা দিতে যায় না, কারণ জানে সেরা ভাঙ্গা মাইর খাবে। বলেছেন হ্যাঁ, হিন্দুদের অনেক জামায়াত রয়েছে, এত জামায়াত আর ভালো লাগতেছে না, যাই তারা ঠিকই, কারণ এরকম জামায়াতর ঘরে যে দেশে আর থাকা যায় না। তবে ভারত যদি এরকম মুসলমানদের জামায়াতর করতো তাহলে বুঝতেন, তাহলে মুসলমানদের অবস্থা কি হইতো। একজন লিখেছেন আমরা যারা 50% স্বাধীনতার পক্ষে আছি তাদের দেশটা ভাগ করে দিন, জঙ্গিদের নিয়ে একসাথে। না না না, আমরা পুরো দেশটাই আমাদের, জঙ্গিদের নয়, আমরাই থাকবো। তাদের আমরা এবার ক্ষমতায় আসার পরে দেখা যাবে এই বাঙ্গুদের কি করতে হয় কি না করতে হয়, এদের কোথায় কোথায় পাঠাইতে হয়, কার কাছে পাঠাইতে হয়, সময় বলে দিবে।
তাদের ব্যাপারে সময় বলে দেবে কি করতে হবে। যে ভারত যদি এখন ফ্রি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেয়, এই কাঠমোল্লারাই সবার আগে লঙ্গি তেলে দৌড় দেবে। জি, আপনি ঠিকই বলেছেন। আমাদের প্রিয় পছন্দের মানুষ তসলিমা নাসরিন একবার লিখেছিলেন যে কালকে যদি ভিসা দেওয়া শুরু করে, ভারত নাগরিকত্ব দেয়, 50 লক্ষ বাংলাদেশি চলে যাবে। আমি বলেছিলাম 50, আমি পরে লিখেছিলাম সেটাকে, তসলিমা নাসরিনের লেখাকে বেস করে আমি লিখেছিলাম যে 50 লক্ষ নয়, বাংলাদেশের নাগরিকত্ব দিলে সবার আগে এই যে যারা মিছিল করছে ভারত বিরোধী, তারাই সবার আগে বাংলাদেশ থেকে 1 মাসের মধ্যে 5 কোটি লোক চলে যাবে ভারতের নাগরিকত্ব নিতে। ভারতের সর্বশেষ খেলা কি জানেন? দখল করতে হবে না। ভারত শুধু বলবে বাংলাদেশের কে কে ভারতের নাগরিকত্ব চাও, বাংলাদেশে এসে আবেদন করলে পাই যাওয়া। দেখবেন আমাদের ভারতের দালাল যারা বলছে তারা সবার আগে গিয়ে ভারতের নাগরিকত্ব নিবে। বিশ্বাস হয় না? ভারত কিন্তু, আমি ভারত সরকারকে বলবো কোনো যুদ্ধের দরকার নাই, কিছুই দরকার নাই। ভিসা যেহেতু দিলেনি, আমি ভেবেছিলাম আপনারা ভিসা ছাড়বেন না, ভিসা যেহেতু দিয়েছেন আপনারা সাহস করে একটা ঘোষণা দিয়ে দেন। দেখবেন বাংলাদেশ বলে কোনো অস্তিত্বই থাকবে না, এই বাঙ্গুরা থাকবে না। কি শুধু বলবেন যে বাংলাদেশি নাগরিকদের আমরা ভারতীয় নাগরিকত্ব হিসেবে ঘোষণা করবো যদি কেউ আবেদন করে। কালকেই দেখবেন ওই দীনেশ ত্রিবেদীর পায়ে ধরে পড়ে থাকবে, আর বরং উল্টা লাখ লাখ কোটি কোটি খরচ করবে ভারতের নাগরিক হইতে। বিশ্বাস হয় না? কোনো কারণে যদি ভারত ঘোষণা করে যে বাংলাদেশের নাগরিকদের আমরা, এটা শেষে বোধহয় এই কাজটাই করবে আমার ধারণা। একটু মনে করে দেখো, পাগলারে নৌকাটা পর কথা মনে করিস, করাই দিস না। আমি ভারত সরকারকে বলবো যে আপনার কোনো যুদ্ধ মারি কাটাকাটি কিছু করার দরকার নেই, শুধু বলবেন যে যারা যারা ভারতে এসে থাকবে একই সাথে 2 দেশের নাগরিক হইতে পারবে। এমনকি এই ঘোষণা যদি দেন যে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হবে না, তাও চলে আসবে, থাকবে না বাংলাদেশ, সব চলে যাবে সব। এই যে যারা ভারত বিরোধী সবার আগে এগুলো যাবে, যেগুলো দিল্লি না ঢাকা করছেন নেতা, যারা সারাদিন ভারতের গালি দেয়, তারা সবার আগে ভারতের নাগরিকত্ব নেবে, আপনি নিশ্চিত থাকেন। শুধু এই ঘোষণা দিলেই শেষ বাংলাদেশ অবস্থা। এটা নিয়ে একটা ভিডিও বানাবো পরে। তো আজকের এই দিনটি আপনারা বিশেষ করে যে আন্দোলনের মাধ্যমে বা প্রতারণার ষড়যন্ত্রের মাধ্যমে 24-এর এই জুলাই মাস থেকেই মূলত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার প্রক্রিয়াটি শুরু হয়ে যায়। আপনারা কিভাবে এই সময়টাকে, এই মাসটাকে স্মরণ করতে চাচ্ছেন? দেখেন, এই জুলাই, অভিশপ্ত জুলাই, এই জুলাই হলো দেশ বিক্রির জুলাই, এই জুলাই হলো ষড়যন্ত্রের জুলাই, এই জুলাই হলো পুলিশ হত্যার জুলাই, এই জুলাই হলো বাঙালি জাতির স্বপ্নভঙ্গের জুলাই, প্রত্যাশা আঘাতের জুলাই। আমি তৌফিক বাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আজকের জুলাইয়ের এই প্রথম দিনে আপনি আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। এই জুলাই মাসটির কথা যদি আমরা স্মরণ করি 2024 সালে, তাহলে আমরা পিছনে ফিরলে কি পাই? আজকের 26 জুলাইতে এসে বাংলাদেশের মানুষ বা জেনজি প্রজন্ম বা আলফা প্রজন্মর কাছে জুলাই এখন কি অবস্থায় রয়েছে, কি তাদের এই জুলাই সম্পর্কে ধারণা। যারা এই জুলাইকে ধারণ করে তারা আতঙ্কিত একটি সংঘবদ্ধ একটি জঙ্গি শক্তি, একটি জঙ্গি গোষ্ঠী। দেখেন, এই জুলাই মাসে আমার আজও স্মৃতিপটে সব মনে পড়ে। এই জুলাইতে কোটা আন্দোলন শুরু হয়েছিল, কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে জাতীয় আন্তর্জাতিক শক্তি প্রতারণা করে, বিভ্রান্ত করে এই কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে রাস্তায় নামিয়ে এনেছিল। তাদের ছিল এটি একটি ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের কথা এই জুলাই ষড়যন্ত্রের যে মূল হোতা এই ফেসিস্ট ডক্টর ইউনূসের মুখ থেকে কিন্তু
জাতিসংঘের একটি সম্মেলনে তিনি বলেই ফেললেন, বলেই দিলেন। আসলে কি জানেন, সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না, শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। আজকে তাই ওই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, তারা অনেকেই, যারা অগ্নিসংযোগে অংশগ্রহণ করেছিল, যারা লুটতরাজে অংশগ্রহণ করেছিল, তারা নির্দ্বিধায় এখন তারা বলছেন আমরা ভুল করেছি। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা যখন যুক্ত হন, তখন অনেক জুলাই আন্দোলনের, এমনকি জেলা পর্যায়ে তারা এসে ক্ষমা চায়, নিঃশর্ত ক্ষমা চায়, আমাদের মাগো আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা ভুল করেছি। এই ভুলের মাসুল আমরা প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আমরা দিচ্ছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। আমি মূল কথায় যেতে চাই। দেখেন, এই জুলাই মাসে বাংলাদেশ ছাত্রলীগের, ঢাকা কলেজের ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী, এই জুলাই ষড়যন্ত্রের প্রথম শহীদ, তার নাম সবুজ আলী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা 18 সেপ্টেম্বরের 24-এ পিটিয়ে হত্যা করে তিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আব্দুল্লাহ মামুন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহকারী সম্পাদক, তাকে পিটিয়ে খুঁচিয়ে হত্যা করে। মৃত্যু তারিখ 7 সেপ্টেম্বর 2024। মোহাম্মদ মাসুদ রানা 21 বছর বয়সী, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগ ছাত্রলীগের সভাপতি, নাচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ রানাকে হত্যা করে মোহাম্মদ রাইহানকে 17 ডিসেম্বর, মোহাম্মদ আব্দুল্লাহ মামুন মন্ডলকে হত্যা করে তিনি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক 13 তারিখ। হত্যা করে আমির হোসেন সরকারকে হত্যা 22 এপ্রিল। হত্যা করে তানভীর শেখকে 12 নভেম্বর। হত্যা করে আরিফ উদ্দিন এবং রাশেদ শিকদার, এম এ মমিন পাটোয়ারি, তোফাজ্জল হোসেন, শায়লা শিকদার, আফতাবউদ্দিন তাহসিন, ইমরান হুসাইন, জাহিদুল ইসলাম, শিবু সহ অনেক হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা, আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে। কি বলবো, বিভৎস দৃশ্যর কথা। সেদিন চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করেছিল এই জামাত শিবির। নিচে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। শুধু ছুঁড়ে ফেলে দেওয়াই নয়, ফেলে দেওয়ার পর মৃত্যুবরণ করেছে, তারপর সেই লাশটির উপর খুঁচিয়ে তারা পিটিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই জুলাই সেই জুলাই, যে জুলাইতে সন্ত্রাসী জঙ্গিরা 3202 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে। 19 জুলাই 2024 রাতে তারা যাত্রাবাড়ির কাদলায় ফ্লাইওভারে নায়ক গিয়াস, এসআই মুক্তাদিরকে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে পিটিয়ে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছিল, যা আপনারা এবং বিশ্ববাসী দেখেছেন। 4 আগস্ট একজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য সহ 15 জন পুলিশ সদস্যকে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় পুড়িয়ে হত্যা করেছিল। এই অন্তঃসত্ত্বা নারী, তিনি পেট দেখিয়ে বলেছিলেন, আমাকে বেরো না, আমি অন্তঃসত্ত্বা, আমার গর্ভে সন্তান রয়েছে। ওই পাষণ্ডদের তাতে কোনোভাবেই তাদের টনক নড়েনি, তারা তাকে পিটিয়ে হত্যা করেছে। 5ই আগস্ট যাত্রাবাড়ি থানায়, উত্তরা থানা সংসদ ভবনের ভেতরে কনস্টেবল মাহফুজ সহ অগণিত পুলিশকে হত্যা করেছিল এই সন্ত্রাসীরা। ডক্টর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আইএস, জঙ্গি, সন্ত্রাসী, জামাত শিবির দিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ যেহেতু মূল ভূমিকা পালন করে, এই জন্য পুলিশের
মেরুদণ্ড ভাঙার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। দেখলাম এই